সেই রাতের বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি ছিল না। ওটা যেন একটা মেয়ের অশ্রুধারার মতোই ছিল, প্রচণ্ড, নির্মম এবং থামার কোনো লক্ষণই দেখাচ্ছিল না। রাত তখন প্রায় 11টা। ঢাকার গুলশানের রাস্তায় সবকিছু একদম নিস্তব্ধ। বৃষ্টির তোড়ে সবাই ঘরে ঢুকে গিয়েছিল, কিন্তু ফুটপাতে একটা মেয়ে একা বসেছিল। সম্পূর্ণ ভিজে গিয়ে কাঁপছিল। তার কাছে কিছুই ছিল না, না কোনো ব্যাগ, না ফোন, না কোনো জিনিস। পরনে শুধু একটা ছেঁড়া সুতির কুর্তি আর সালোয়ার। চুল এলোমেলো, মুখে আঁচড়ের দাগ, চোখ দুটো কান্নায় ফুলে উঠেছিল। পাশ দিয়ে একটা বিলাসবহুল গাড়ি চলে গেল, তারপর হঠাৎ ব্রেক কষে থেমে গেল। গাড়িটা রিভার্স করে মেয়েটির কাছে ফিরে এলো। জানালা নামল। ভিতরে একটা ছেলে বসেছিল, বয়স আনুমানিক 28-30-এর মধ্যে। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, হাতে দামি ঘড়ি। তার নাম ছিল আরিফ খান, ঢাকার অন্যতম নামকরা রিয়েল এস্টেট ডেভেলপারদের একজনের ছেলে। তুমি ঠিক আছো? আরিফ জিজ্ঞেস করল। মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে বসে রইল। আরিফ গাড়ি থেকে নেমে ছাতা মেলে তার কাছে গেল। তোমার কি কোনো সাহায্য লাগবে? মেয়েটি ধীরে ধীরে মাথা নাড়ল। না। কিন্তু তোমার কাছে তো কিছুই নেই, এই বৃষ্টিতে ফুটপাতে বসে আছো। বাড়ি কোথায়? মেয়েটির চোখ দিয়ে আবার অশ্রু গড়িয়ে পড়তে লাগল। বাড়ি নেই আমার। আরিফ অবাক হয়ে গেল। মানে? মেয়েটি আবার বলল, বাড়ি নেই আমার। তার গলা কাঁপছিল। মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, আমার কেউ নেই। আরিফের মনটা ভারী হয়ে গেল। সে ছাতাটা মেয়েটির মাথার ওপর ধরল। চলো আগে কোনো নিরাপদ জায়গায় যাই। মেয়েটি নড়ল না। দেখো, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু একটা রাত থেকে যাও, কাল সকালে দেখা যাবে কি করা যায়। মেয়েটি ধীরে ধীরে আরিফের দিকে তাকালো। তার চোখে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল ক্লান্তি, হার মেনে নেওয়া আর অসহায়ত্ব। শেষ পর্যন্ত সে উঠল। আরিফ তাকে গাড়িতে বসালো। ড্রাইভ করার সময় সে কয়েকবার মেয়েটির দিকে তাকালো। সে জানালার বাইরে তাকিয়েছিল একদম চুপচাপ, যেন পৃথিবীর সাথে তার আর কোনো যোগাযোগ অবশিষ্ট নেই। আরিফের বাড়ি গুলশানের সবচেয়ে অভিজাত এলাকায় ছিল। 3 তলা বাংলো। বাইরে থেকেই বোঝা যাচ্ছিল কতটা বিলাসবহুল। ভিতরে ঢুকতেই মেয়েটি যেন সিটিয়ে গেল। এত চাকচিক্য, এত সাজসজ্জা, তার জগৎ থেকে অনেক দূরের। আরিফ একটা ঘরের দরজা খুলল। এখানে আরাম করে থাকো, বাথরুম ওই দিকে। জামাকাপড় আলমারিতে পেয়ে যাবে, আমার বোনের। ও বিয়ের পর লন্ডনে চলে গেছে। মেয়েটি ধীরে ধীরে ঘরে পা রাখল, যেন ভয় পাচ্ছিল কোথাও কিছু নোংরা না হয়ে যায়। তোমার নাম কি? আরিফ জিজ্ঞাসা করল। আমার নাম অপর্ণা। মেয়েটি খুব নিচু স্বরে বলল। ঠিক আছে অপর্ণা, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। অপর্ণা বাথরুমে গিয়ে দরজা বন্ধ করল। আয়নায় নিজের মুখ দেখল, আঁচড়ের দাগ, ফোলা চোখ, এলোমেলো চুল। সে ডুকরে কেঁদে উঠল, হাত দিয়ে মুখ চেপে ধরল যাতে বাইরে আওয়াজ না যায়। বাইরে আরিফ খাবার সাজিয়েছিল, সবজি, রুটি, ডাল। অপর্ণা প্রথমে মানা করেছিল, কিন্তু খিদে এত প্রবল ছিল যে নিজেকে সামলাতে পারল না। সে এক লোকমা মুখে দিল, আর তারপর যেন বাঁধ ভেঙে গেল। সে দ্রুত খেতে লাগল, যেন কতদিন ধরে উপোস করে আছে। আরিফ চুপচাপ তাকিয়ে দেখছিল। সে বুঝতে পারল, এই মেয়ে কি শুধু পথভ্রষ্ট নয়, ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেছে, একদম একা। খাওয়া শেষ করে অপর্ণা থালা সরিয়ে রাখল। ধন্যবাদ। কিছু না, এখন ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে। কিন্তু অপর্ণা ঘুমায়নি। সারা রাত জানালার পাশে বসে বৃষ্টি দেখল আর চোখের জল ফেলল। আরিফও নিজের ঘরে শুয়ে ঘুমোতে পারছিল না। মনে শুধু একটাই প্রশ্ন, অপর্ণার সাথে কি ঘটেছে, কেন সে এই অবস্থায় রাস্তায় ছিল। পরের দিন সকালে আরিফ যখন উঠল, অপর্ণা তার আগেই জেগে গিয়েছিল। সে রান্নাঘরে দাঁড়িয়ে সব কিছু পরিষ্কার করছিল, বাসন, কাউন্টার, মেঝে। এসব কি করছো? আরিফ জিজ্ঞাসা করল। তুমি আমাকে রাতে থাকতে দিয়েছ, খাবার দিয়েছ, আমারও তো কিছু করা উচিত, অপর্ণা বলল। তার গলায় লজ্জার ছোঁয়া ছিল। আরিফ তার হাত ধরল। থামো, এসব করার দরকার নেই। অপর্ণা নিজের হাত ছাড়িয়ে নিল। আমি কারো ওপর বোঝা হতে চাই না। আরিফ দীর্ঘশ্বাস ফেলল। বসো, কফি খাই আর বলো তোমার সাথে কি ঘটেছে। অপর্ণার চোখ আবার ভরে এলো। সে বসল এবং শুরু হলো এক কাহিনী যা আরিফকে নাড়িয়ে দেওয়ার মতো ছিল। অপর্ণা কফির কাপটা 2 হাতে ধরল। তার চোখ আবার ছলছল করে উঠল। তারপর বলল, আমি চট্টগ্রামের মেয়ে। ছোটবেলায় বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যান। মামা আমাকে মানুষ করেছেন, ওনাদের বাড়িতেই বড় হয়েছি। মামি খুব ভালো ছিলেন, কিন্তু মামা, উনি সবসময় আমাকে বোঝা মনে করতেন। আরিফ চুপচাপ শুনছিল। 18 বছর বয়স হতে মামা একটা ছেলেকে দেখালেন, নাম রাকিব। বললেন, এটা তোমার জন্য সম্বন্ধ এসেছে। আমি জিজ্ঞেসও করিনি, হ্যাঁ বলে দিলাম। ভাবলাম হয়তো নিজের একটা সংসার হবে। অপর্ণার গলা কাঁপতে লাগল। বিয়ে হয়ে গেল সাধারণভাবে, কিন্তু পরের সপ্তাহেই রাকিব বলল, মামার কাছ থেকে 5 লক্ষ টাকা আনো, যৌতুক। আমি স্তব্ধ হয়ে গেলাম। মামা গরিব মানুষ, উনার কাছে এত টাকা কোথায়? আরিফে মনটা খারাপ হয়ে গেল।
আমি রাকিবকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে প্রতিদিন আমাকে মারধর করত, গালিগালাজ করত। মামার সাথে কথা বললাম, উনি বললেন, আমি আমার কর্তব্য পূরণ করেছি, এখন তোমার দায়িত্ব তোমার স্বামীর কাছে। অপর্ণার গলা বুঝে এলো। 2 মাসের মাথায় রাকিব আমাকে বাড়ি থেকে বের করে দিল। বলল যখন 5 লক্ষ টাকা নিয়ে আসবে তখনই ফিরবে। মামার বাড়ি গেলাম তো দরজা বন্ধ পেলাম। প্রতিবেশী বলল ওনারা শহর ছেড়ে কোনো গ্রামে চলে গেছেন, নম্বর বদলে নিয়েছেন। আরিফের হাত মুঠো হয়ে এলো। আমার কাছে মাত্র 1000 টাকা ছিল। ভাবলাম ঢাকায় চলে যাই, বড় শহর, কোনো কাজ পেয়ে যাব। ট্রেনে এলাম। স্টেশনে নামতেই একজন মহিলার সাথে দেখা হলো। বয়স প্রায় 45। খুব মিষ্টি করে কথা বলতেন। জিজ্ঞেস করলেন কোথায় যেতে হবে। আমি সব কথা বলে দিলাম। অপর্ণার শ্বাস দ্রুত হয়ে গেল। উনি বললেন, বেটি, আমি তোমাকে একটা হোটেলে কাজ পাইয়ে দেব, ভালো মাইনে পাবে। আমি ওনার সাথে চলে গেলাম। উনি আমাকে একটা গাড়িতে বসিয়ে নিয়ে গেলেন। রাস্তায় এক জায়গায় থামলেন, বললেন, এখানে আমার বন্ধু থাকে, ওনার হোটেলেই তোমাকে রাখব। আরিফের হার্টবিট বেড়ে গেল। যেই আমি নামলাম সেখানে 2-3 জন লোক দাঁড়িয়েছিল। একজন আমার হাত ধরল। আমি বুঝে গেলাম এরা ভালো লোক নয়। আমি চিৎকার করলাম, পালানোর চেষ্টা করলাম। তখনই রাস্তায় কিছু লোক চলে এলো। আমি তাদের দিকে দৌড়ে গেলাম। ওই লোকটা আমার চুল ধরে টানতে লাগল। আমি তাকে ধাক্কা মেরে পালিয়ে এলাম। পড়ে গিয়েছিলাম, তাই এই আঁচড়গুলো লেগেছে। অপর্ণা নিজের গালে হাত রাখল। আরিফের চোখ রাগে আর দুঃখে লাল হয়ে গেল। তারপর আমি দৌড়াতে থাকলাম, জানি না কতক্ষণ। যখন হাঁপিয়ে গেলাম তখন একটা ফুটপাতে বসে পড়লাম। বৃষ্টি হচ্ছিল। আমার কাছে কিছুই অবশিষ্ট ছিল না, না টাকা, না আশা। শুধু ভাবছিলাম হয়তো এখানেই সবকিছু শেষ হয়ে যাক। আরিফের চোখ দিয়েও জল বেরিয়ে এলো। সে কখনো ভাবেনি কোনো মানুষের সাথে এতটা কিছু হতে পারে। অপর্ণা, তার গলা ভেঙে এলো, তুমি অনেক সহ্য করেছ, কিন্তু আর না, এখন তুমি একা নও। অপর্ণা তার দিকে তাকালো। কিন্তু কেন? তুমি আমার জন্য এত কিছু কেন করছ? আরিফ দীর্ঘশ্বাস ফেলল। কারণ আমি জানি একাকিত্ব কেমন হয়। অপর্ণা চমকে উঠল। আমার মা মারা গেছেন 3 বছর হয়ে গেল। ক্যান্সার ছিল। বাবা এত ব্যস্ত থাকেন যে আমি এই বড় বাড়িতে সবসময় একা থাকি। টাকা আছে, সব কিছু আছে, কিন্তু ওই অনুভূতিটা নেই যে বাড়িতে কেউ আমার জন্য অপেক্ষা করছে। যেই আমার কাছে আসে শুধু টাকার জন্য আসে। অপর্ণার চোখে সহানুভূতি দেখা গেল। যখন আমি তোমাকে রাস্তায় দেখলাম তখন আমার মনে হলো হয়তো আমি কারুর সাহায্য করতে পারি, আর হয়তো। আরিফ থেমে গেল। হয়তো কি? অপর্ণা জিজ্ঞেস করল। হয়তো এই বাড়িটা আবার একটা ঘর হয়ে উঠবে। দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আরিফ বলল, অপর্ণা, তুমি এখানে থাকো যতদিন চাও, আর কাল থেকে আমার অফিসে কাজ শুরু করো। রিসেপশনে একটা মেয়ে লাগবে, তুমি সামলাতে পারবে। কিন্তু আমি তো কিছুই জানি না। অপর্ণা খুব নিচু স্বরে বলল, শিখে যাবে, শুধু একটা সুযোগ তো দরকার, তাই না? আমি সেই সুযোগ দিচ্ছি। অপর্ণার চোখ থেকে অঝরে জল ঝরতে লাগল। তোমার এত উপকারের বদলে আমি তো কিছুই দিতে পারব না। বদলে শুধু নিজের ওপর বিশ্বাস রেখো। পরের সপ্তাহে অপর্ণা অফিসে কাজ শুরু করল। প্রথম দিন খুব ঘাবড়েছিল, কিন্তু ধীরে ধীরে শিখে গেল। আরিফ প্রতি পদক্ষেপে ওকে সাহায্য করল। বাড়িতেও এখন একটা অন্যরকম পরিবেশ। অপর্ণা রান্না করত, সাফসুত্র করত। আরিফ অনেকবার বারণ করেছিল, কিন্তু ও শোনেনি। আমাকে করতে দাও, না হলে আমার মন মানবে না, ও বলেছিল। কিন্তু পৃথিবীটা এত সহজ ছিল না। একদিন আরিফের বাবা রহিম খান হঠাৎ অফিসে চলে এলেন। উনি অপর্ণাকে রিসেপশনে দেখলেন, তারপর আরিফকে নিজের কেবিনে ডাকলেন। এই মেয়েটিকে? সরাসরি প্রশ্ন। আরিফ সব কথা খুলে বলল। রহিম খানের মুখ শক্ত হয়ে গেল। তুমি পাগল হয়ে গেছ? কোনো অজানা অচেনা মেয়েকে ঘরে জায়গা দিয়েছ? বাবা, ওর সাহায্যের প্রয়োজন ছিল। আর সমাজ কি বলবে, লোকে কি ভাববে, কাল যদি ও তোমার নামে কোনো মিথ্যে অপবাদ দেয়? আরিফ দৃঢ়ভাবে বলল, বাবা, আপনিই তো শিখিয়েছেন বিপদে কারুর সাহায্য করতে, আমি তো সেটাই করছি। রহিম খান দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, কিন্তু সাবধানে থেকো। কিন্তু আসল ঝড় তো তখনও বাকি ছিল, যা আরিফ আর অপর্ণা দুজনের জীবন ওলটপালট করে দেওয়ার জন্য আসছিল। 2 মাস কেটে গেল। অপর্ণা এখন আগের মতো সেই ভীতু মেয়েটি নেই। তার মুখে আত্মবিশ্বাস ফিরে এসেছে। অফিসের সবাই তাকে পছন্দ করতে শুরু করেছে। ও সময় মতো আসত, পরিশ্রম করত এবং কারুর সাথে অহেতুক কথা বলত না। আরিফের বাড়িতেও সব কিছু বদলে গিয়েছিল। এখন সকালে নাস্তার সুগন্ধ পাওয়া যেত।
সন্ধ্যায় বাড়ি ফিরলে আলো জ্বলা থাকত। কেউ জিজ্ঞেস করত, খাবার গরম করে দেব, চা করে দেব? আরিফের মনে হতো যেন মা ভিড়ে এসেছে। কিন্তু একদিন সব কিছু বদলে গেল। সেই সন্ধ্যায় আরিফ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছিল। বাড়ি পৌঁছে দেখল দরজা খোলা। ভিতর থেকে আওয়াজ আসছিল, কোনো একটা পুংসের গলা, আর অপর্ণা কাঁদছে। আরিফ দৌড়ে ভিতরে গেল। সেখানে একটা লোক দাঁড়িয়েছিল, নোংরা জামাকাপড়, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, চোখে নেশা। ও অপর্ণার হাত ধরে টেনে ধরছিল। ছাড় ওকে! আরিফ চিৎকার করল। লোকটা ঘুরে তাকালো। তার ঠোঁটে একটা ঘৃণ্য হাসি ছিল। কে তুমি? এটা আমার বাড়ি, এখান থেকে বেরো। আরে ভাই সাহেব, এ আমার বউ, আমার সাথেই যাবে, লোকটা বলল। আরিফের বুকটা কেঁপে উঠল। ও অপর্ণার দিকে তাকালো। ও কাঁপছিল। রাকিব? অপর্ণা নিচু স্বরে বলল। আরিফ বুঝে গেল এই সেই লোক যে অপর্ণাকে বের করে দিয়েছিল। রাকিবের কোনো বন্ধু অপর্ণাকে ঢাকায় দেখে নিয়েছিল এবং সে রাকিবকে সব বলে দিয়েছিল। হ্যাঁ, আমি রাকিব, আর এই আমার স্ত্রী। এখন চলো অপর্ণা। রাকিব ওকে টান দিল। আরিফ রাকিবের হাতটা ধরে ফেলল। ওকে ছাড়ো, না হলে পুলিশ ডাকব। রাকিব হাসল। পুলিশ? আমার কাছে তো বিয়ের সার্টিফিকেট আছে, তোমার কাছে কি আছে? আরিফের চোয়াল শক্ত হয়ে গেল। দেখো ভাই, আমি ঝগড়া চাই না। আমার বউকে আমাকে দিয়ে দাও, বাকি তোমার যা খরচ হয়েছে আমি মিটিয়ে দেব। রাকিব ধূর্তামির সাথে বলল। আরিফ অপর্ণার দিকে তাকালো। তুমি কি চাও? অপর্ণার চোখ দিয়ে জল পড়ছিল। আমি ওর সাথে যেতে চাই না। শুনে নিলে? আরিফ রাকিবকে বলল। রাকিবের মুখ লাল হয়ে গেল। তুমি আমার বউকে ভুল বোঝাচ্ছ? জানো আইন কি বলে? আমি তোমার নামে কেস করতে পারি। করো, কিন্তু ও তোমার সাথে যাবে না। রাকিব পকেট থেকে মোবাইল বের করল। ঠিক আছে, আমি পুলিশ ডাকছি, দেখি কে ঠিক। আরিফের হার্টবিট বাড়তে লাগল। আইনিভাবে রাকিবই অপর্ণার স্বামী ছিল। যদি পুলিশ আসে তখনই অপর্ণা এড়িয়ে এলো। তার মুখে একটা অদ্ভুত প্রশান্তি ছিল। রাকিব, তুমি ঠিক বলছ, আমি তোমার স্ত্রী। কিন্তু তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, ৫ লক্ষ টাকা চেয়েছিলে, মারধর করেছিলে। এখন হঠাৎ কেন মনে পড়ল? রাকিবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সত্যি বলো, তোমার টাকা চাই তো? শুনে নিয়েছ নিশ্চয়ই আমি এখানে থাকছি, ভেবেছ বড়লোক বাড়ি, কিছু হাতিয়ে নেবে। রাকিব চুপ করে রইল। আরিফ বুঝল অপর্ণা ঠিকই বলছে। অপর্ণা নিজের হাত ছাড়িয়ে নিল। আমি তোমাকে ডিভোর্স দেব, কোর্টে যাব, তুমি যা যা করেছ সব বলবো। এখন আমার কাছে সাক্ষীও আছে। রাকিব ঘাবড়ে গেল। দেখো অপর্ণা, আমি ভুল করেছি, মাফ করে দাও, চলো ফিরে যাই। না, এখন আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। রাকিবের রাগ ফেটে পড়ল। তুমি এই লোকটার সাথে? আরিফ এক কদম এগিয়ে এলো। আর একটা কথা বললে ফল ভালো হবে না, বেরো এখান থেকে। রাকিব শেষবারের মতো অপর্ণাকে দেখল, তারপর গালিগালাজ করতে করতে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই অপর্ণা মাটিতে বসে পড়ল, ডুকরে কাঁদতে লাগল। আরিফ ওর পাশে বসল। সব ঠিক হয়ে যাবে। না আরিফ, এটা কখনো শেষ হবে না। ও ফিরে আসবে, পুলিশ আনবে, তোমাকে হেনস্থা করবে। তাহলে আমরা লড়াই করব, কোর্টে যাব। কিন্তু তুমি আমার জন্য এত কিছু কেন করছো? অপর্ণা তার চোখের দিকে তাকালো। আরিফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কারণ তুমি আমাকে আবার বাঁচতে শিখিয়েছ। অপর্ণার শ্বাস যেন আটকে গেল। এই বাড়িতে শুধু ৪ দেওয়াল ছিল, তুমি এলে তাই প্রাণ ফিরল। তুমি কখনো আমার কাছে কিছু চাওনি, শুধু পরিশ্রম করে কাজ করেছ, নিজের ওপর ভরসা করেছ। তুমি আমাকে দেখালে যে মানুষের আসল শক্তি তার সাহসের মধ্যে থাকে। অপর্ণা ফুঁপিয়ে কেঁদে উঠল। এতদিন পর কেউ তাকে সম্মান দিয়েছে, তাকে মানুষ বলে গণ্য করেছে। ৩ মাস পর অপর্ণা ডিভোর্স পেয়ে গেল। রাকিব কোর্টে বিরোধিতা করেছিল, কিন্তু সব প্রমাণ অপর্ণার পক্ষেই ছিল। সেদিন যখন অপর্ণা কোর্ট থেকে বেরিয়ে এলো, আরিফ সেখানে দাঁড়িয়েছিল। অভিনন্দন, এখন তুমি মুক্ত। অপর্ণা হাসল। হ্যাঁ, কিন্তু একটা বন্ধনে জড়াতে চাই। আরিফ অবাক হল। তোমার সাথে? যদি তোমার মত থাকে। আরিফের চোখ ভিজে এলো। আমার তো শুধু এটাই কাম্য ছিল। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল। আবার বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু এবার সেই বৃষ্টি চোখের জলের মতো ছিল না, এটা ছিল আনন্দের বৃষ্টি। সেই রাতে যে মেয়েটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আজ সে নিজের বাড়ির মালকিন হতে চলেছিল। আর সেই ছেলেটি যে একাকিত্বের মধ্যে বেঁচেছিল, আজ সে কারোর জীবনসঙ্গী হতে চলেছিল। কখনো কখনো জীবনের সবচেয়ে খারাপ সময়গুলো সবচেয়ে সুন্দর মোড় হয়ে দাঁড়ায়, শুধু প্রয়োজন হয় একে অপরের ওপর বিশ্বাসের। যদি আরিফ আর অপর্ণার কাহিনী আপনাদের মন ছুঁয়ে যায়, তবে কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।